স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর ঘিরে দেশটিতে বাংলাদেশ কমিউনিটিতে চলছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে বরণে নানা প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলছে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতিও। প্রবাসীদের প্রত্যাশা, এই সফরে কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। স্বল্পোন্নত দেশগুলো নিয়ে জাতিসংঘের সম্মেলন এলডিসিতে অংশ নিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 দিনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সফরে কাতারের আমির, প্রধানমন্ত্রী ও জাতিসংঘের মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে দেশটির বাংলাদেশ কমিউনিটিতে এখন উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে বরণে চলছে প্রস্তুতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার আগমন উপলক্ষে জাতিসংঘের সম্মেলনে যোগদানের জন্য তিনি আসছেন। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, কাতার, অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাসের সমন্বয়ে একটি যৌথভাবে একটি নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাতারে আগমন উপলক্ষে আমরা বঙ্গবন্ধু পরিষদ ইতিমধ্যে নেতাকর্মী অনেক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা সবাই প্রস্তুত জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। 7 মার্চ কাতারে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন শেখ হাসিনা। প্রবাসীদের আশা, তাদের নানা সমস্যা সমাধানের যথাযথ উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের একটাই অনুরোধ, বাংলাদেশি পণ্য কাতারের মাটিতে রপ্তানি সহজকরণ করে দিলে, এতে করে একদিকে যেমন আমাদের বাংলাদেশি পণ্য বিদেশে আসলো, অন্যদিকে আমাদের ব্যবসায়ী পরিধি বাড়লো, সাথে সাথে আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে। 8 মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে দোহা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাবার কাঁধে ছেলের মরদেহ, কারোবা মরদেহ কাঁধে নিয়েছেন ভাই স্বজনরা। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের দাফন সম্পন্ন হয়েছে ফেনীতে। সকালে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। একজনের মরদেহ আসবে পরে, আর দেশটিতেই দাফন করা হয়েছে 10 বছরের নাদিমের মরদেহ। দাগনভূঞার মোমারিচপুর গ্রামের আব্দুল মান্নান কাঁধে তুলে নিয়েছেন ছেলের মরদেহ, যাচ্ছেন কবরস্থানে। তার আগে সন্তান রাজু আহমেদের জন্য সবার কাছে মাফ চেয়েছেন বাবা। একইভাবে সন্তানের মরদেহ কাঁধে নিয়েছেন ফেনী সদরের ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ ও সোনাগাজী আবুল হোসেনের পিতা জামাল উদ্দিন। দাগনভূঞার দক্ষিণ নিয়াজপুর গ্রামের মোস্তফা কামালের মরদেহ দাফন করেন তার ভাই ও স্বজনরা। এটা খুবই সত্যি বেদনার। পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে বড় বোঝা পৃথিবীতে আর নাই। মোস্তফা কামালের একটা ছেলে আছে 2 বছর 4 মাসের, আল্লাহ ভালো রাখে, আমরা এটার জন্য দোয়া করব। কাগজপত্র ঠিকই সঠিক হয়েছে, কিন্তু সে নিজে আর জীবিত অবস্থায় দেশে আসতে পারে নাই, তার লাশটাই দেশে এসেছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসে মরদেহগুলো নেওয়া হয় গ্রামের বাড়ি ফেনীতে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় 5 জন, পরে মারা যায় আরও এক প্রবাসী। এর মধ্যে 10 বছরের নাদিমের মরদেহ সেখানেই দাফন করা হয়েছে। আর দাগনভূঞার আনিসুল হক মিলনের মরদেহ আসতে আরও কয়েকদিন সময় লাগবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেবাননে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির দাওরায় সিআইটি কলেজের অডিটোরিয়ামে লেবানন শাখা যুব দলের উদ্যোগে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আকুনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান সাব্বির ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারী। প্রধান অতিথি ছিলেন লেবানন শাখা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন লেবানন শাখা যুব দলের সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জিএম সুমন, রফিকুল ইসলাম, নাজমুল হোসেন ও রিকন মিয়া সহ অনেকে।
যথাযোগ্য মর্যাদায় সুইজারল্যান্ডের জেনেভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগ। জেনেভার ইউওজি মিলনায়তনে বেলা 12টায় শুরু হয় আয়োজন। সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম এতে সঞ্চালনা করেন। সাধারণ সম্পাদক শ্যামল খান প্রধান অতিথি ছিলেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনা রশিদ ব্যাপারী। এ সময় ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজধানীতে শুরু হয়েছে ফার্মা শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনের মেলা এশিয়া ফার্মা এক্সপো 2023। খিলক্ষেত এলাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত সহ 27টি দেশের 645টি কোম্পানি মেলায় তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। এর মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তারা ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি, যন্ত্রাংশ ও কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রেজিস্ট্রেশন করে মেলায় ঢোকার সুযোগ পাবেন উদ্যোক্তারা। আগামীকাল শেষ হবে মেলা। বাংলাদেশ ইকোনমিকে দ্বিতীয় স্তরে রয়েছে এখানে। বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির পর এখন ফার্মা ইন্ডাস্ট্রির কাজ করছে এখানে। আমরা আমাদের দেশে যারা বড় বড় কোম্পানিগুলো আছে, টপ 20 কোম্পানি, দে আর এক্সপোর্টিং দেয়ার প্রোডাক্ট টু আউটসাইড অফ বাংলাদেশ, এবং সেখান থেকে যথেষ্ট ফরেন কারেন্সি আর্ন করে, যেটা আমাদের দেশের গৌরব এবং আমাদের দেশের জনসংখ্যার জন্য গৌরব। এবং এখানে প্রতিদিনেই নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। যারা মেশিনারিজ সাপ্লাইয়ার তারা আসছে এখানে, তাদের নলেজ টেকনোলজি এখানে শেয়ার করছে। সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের অগ্রগতি পুরো বিশ্বের কাছে অনুকরণীয়, এমনটাই বলেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। দুপুরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা অব্যাহত থাকবে। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনায় যোগ দেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনারের স্ত্রী, গোপালগঞ্জের জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন। We are also entering the month of March, which is a historic month for Bangladesh. This month we will celebrate the birth anniversary of Bangabandhu and also the declaration of independence of Bangladesh. অলৌকিক ঘটনা ঘটেছে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে। দুর্যোগের 23 দিন পর জীবিত উদ্ধার হলো একটি কুকুর। দেশি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির দাবি, আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবন থেকে অ্যালেক্স নামের কুকুরটিকে উদ্ধার করা হয়। বর্তমানে সুস্থ রয়েছে অ্যালেক্স। অবিশ্বাস্য কিংবা অলৌকিক কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। ভূমিকম্পের 3 সপ্তাহেরও বেশি সময় পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচে মিলল প্রাণের খোঁজ। জীবিত উদ্ধার করা হয়েছে একটি কুকুর। ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ভেসে আসে কুকুরটির চিৎকারের আওয়াজ। সেই আওয়াজ কানে আসে স্থানীয় এক ব্যক্তির। পরে শুরু হয় উদ্ধার তৎপরতা। দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয় কুকুরটিকে। তুরস্কের আন্তাকিয়া শহরে ঘটেছে অলৌকিক এ ঘটনা। অ্যালেক্স নামের পুরুষ কুকুরটি সাইবেরিয়ান হাস্কি প্রজাতির। বর্তমানে এটি রয়েছে দেশটির প্রাণী অধিকার ফেডারেশনের তত্ত্বাবধানে। 3 সপ্তাহেরও বেশি সময় আটকে থাকায় অনেকখানি ওজন হারিয়েছে অ্যালেক্স। তবে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত। 6 ফেব্রুয়ারির প্রলয়ঙ্কারী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সিরিয়ার দুর্গত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার তৎপরতা। দুর্যোগের দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের ভেতর এখন আর প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা নেই। তাই চলছে মরদেহের খোঁজ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিশরের বিখ্যাত দ্য গ্রেট পিরামিড অব গিজায় পাওয়া গেল গোপন করিডোরের সন্ধান। মিশরের সবচেয়ে প্রাচীন ও বড় পিরামিডে এই করিডোর তৈরির রহস্য অবশ্য এখন উদ্ঘাটন করা যায়নি। ধারণা করা হচ্ছে স্থাপনাটির ওজন কমাতেই এটি বানানো হয়েছিল। মূল রহস্য জানতে গবেষণা চালিয়ে যাওয়ার ঘোষণা মিশর সরকারের। দ্য গ্রেট পিরামিড অব গিজা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে এখনও একটিমাত্র ঐতিহাসিক স্থাপনার অস্তিত্ব টিকে আছে। রহস্যময় সেই পিরামিডে এবার পাওয়া গেল গোপন করিডোরের সন্ধান।
প্রায় 30 ফুট লম্বা এই করিডোরটির অবস্থান মূল প্রবেশদ্বারের পাশেই। স্ক্যান পিরামিড প্রজেক্টের মাধ্যমে এই রহস্যময় করিডোরের খোঁজ পায় গবেষকরা। 2015 সালে শুরু হয়েছে এই প্রকল্প। মূলত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজার হাজার বছর আগের এসব স্থাপনায় কি রয়েছে তা খুঁজে বের করতেই প্রকল্পটি চালু করে মিশর সরকার। ফেরাও রাজা খুফুর পিরামিডের উত্তর দিকে একটি গোপন করিডোরের উপস্থিতি পাওয়া গেছে, যার দৈর্ঘ্য 9 মিটার এবং প্রস্থ 2.10 মিটার। প্রাচীন মিশরের রহস্য উদ্ঘাটনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যদিও করিডোরটি অসম্পূর্ণ, এটি কেন নির্মাণ করা হয়েছে সেটি এখনও অজানা। ধারণা করা হচ্ছে পিরামিডটির ওজন কমাতেই এটি তৈরি করা হয়েছিল। এছাড়া কোনো স্থানে যাওয়ার জন্য এটি তৈরি হতে পারে এমন ধারণাও করা হচ্ছে। গবেষকরা বলছেন ফেরাও রাজা খুফুর নতুন কোনো নিদর্শন আবিষ্কারের পথ দেখাতে পারে এই করিডোর। সম্ভবত এই করিডোরটি পিরামিডের ওজন কমানোর জন্য নির্মাণ করা হয়েছিল। মায়দুম পিরামিডেও ওজন কমানোর জন্য এ ধরনের করিডোর রয়েছে। আমাদের বিশ্বাস আমরা রাজা খুফুর প্রত্নসামগ্রী আবিষ্কার করতে পারব। সব রাজাদেরই প্রত্নসামগ্রী আবিষ্কার হয়েছে, তাই খুফুরগুলো খুঁজে বের করতে সবাই কঠোর পরিশ্রম করছে। মিশরের ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও বড় এই পিরামিডটি 2560 খ্রিস্টপূর্বে স্মারক সমাধি হিসেবে নির্মাণ করেছিলেন ফারাও রাজা খুফু বা চেওপস। এর দৈর্ঘ্য 479 ফুট। 1889 সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগে এই পিরামিডই ছিল মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। চিরকুটে বার্তাও পাঠিয়েছে, মেসি তোমার জন্য অপেক্ষা করছি আমরা লিখে। ফুটবল জাদুকর লিওনেল মেসি ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। সেই নক্ষত্রকেই নিভিয়ে দেওয়ার হুমকি এই পিএসজি তারকার বাড়ি রোজারিওতে। শুধু তাই নয়, রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে পারিবারিক ব্যবসা আছে মেসির স্ত্রী রুকুজ্জের পরিবারের, আছে নিজেদের রেস্টুরেন্ট। ইউনিকো নামের সেই রেস্টুরেন্টে হয়েছে হামলা। ওই ফুড স্টোরে 14টি গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম। আর্জেন্টিনার অপরাধ তদন্ত কমিটি এসআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। মোটর বাইকে এসে দুজন ব্যক্তি গুলি ছুড়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। পালানোর সময় মেসিকে হুমকি দিয়ে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিরকুটে লেখা ছিল, মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন নিজেই একজন চোরাচালানকারী, সে তোমাকে বাঁচাতে পারবে না। এই ঘটনায় মেয়র জাভকিন উদ্বেগ প্রকাশ করেছেন। শহরে, বিশেষ করে ঘটনাস্থলে বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা বলেছেন। দুর্বৃত্তদের ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমন একটা সময় এই হামলার ঘটনা ঘটল যখন এই মাসের শেষের সপ্তাহে আর্জেন্টিনা 2 প্রীতি ম্যাচ খেলবে দেশের মাঠে। ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখবে লিওনেল স্কালোনির দল। অবশ্য 2টি ম্যাচের কোনোটিরই ভেন্যু রোজারিও নয়। 23 মার্চ রাজধানীর বুয়েন্স এরিসে পানামা এবং 28 মার্চ সান্তিয়াগো দেল এস্তেরোতে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য এখনও দল ঘোষণা করেনি আর্জেন্টিনা কোচ স্কালোনি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।